তো আজকে আমরা যেটা করব, আমরা 2.4 যে ম্যাথটা সেটা আমরা করব। এটা তোমার একটা ডিজাইন টাইপের ম্যাথ। ডিজাইন ম্যাথের মধ্যে তোমার যেখানে স্টিল এরিয়া বের করতে বলা হচ্ছে, তো স্টিল এরিয়া বের করতে বলা বা তোমার হচ্ছে কংক্রিটের ডাইমেনশন বের করতে বলা, এই ধরনের ম্যাথ থাকলে সেটাকে বলা হচ্ছে তোমার ডিজাইন ম্যাথ। ঠিক আছে, তো যেটা হচ্ছে আমরা ফার্স্টে ম্যাথটা রিডিং করি, ম্যাথের মধ্যে কি দেওয়া এবং কি বের করতে হবে, দেন আমরা স্টেপ বাই স্টেপ সেটা সলভ করার চেষ্টা করি। তো দেখো ম্যাথটা ফার্স্ট রিডিং করি যে কি বলা, যে a rectangular beam of dimension 10 into 20 inch must carry a factored bending moment of 1300 kip inch। ঠিক আছে, যেটা বলা যে আমার একটা বিমের ডাইমেনশন দেওয়া এবং এটা কিন্তু তোমার ফিগার আকারও থাকতে পারতো, যেমন তোমাদের আগে যে ম্যাথটা ছিল শুরুতে, এখানে যেমন একটা ফিগার দেওয়া, এটা কিন্তু ফিগার আকারেও বলা হতে পারতো। যে তোমার যে ডাইমেনশনটা উল্লেখ করা, 10 মিন্স তোমার হচ্ছে কি উইথ, আর 20 মিন্স তোমার হচ্ছে ডেপথ, এবং ডেপথটা কিন্তু তোমার টোটাল ডেপথ। ঠিক আছে, এটা কিন্তু ইফেক্টিভ ডেপথ না। যখন তোমাকে এইভাবে ডাইমেনশন দেওয়া হবে, ছোট মানটা অবশ্যই হবে উইথ, আর বড় মানটা অবশ্যই হবে তোমার ডেপথ। অবশ্যই মনে রাখবা বিমের ক্ষেত্রে, যে বিমে তোমার হচ্ছে গিয়ে তোমরা অলরেডি এসএম ল্যাবে শিখে আসছো যে বিমে অবশ্যই তোমাকে ডেপথ বেশি দিতে হবে, তাই না? ডেপথ বেশি দিলে আমরা মোমেন্ট অফ ইনারশিয়া বেশি পাবো, এবং সেক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের ডিফ্লেকশনটা কম হবে। তো মনে রাখবা বিমের ক্ষেত্রে অবশ্যই ছোট মানটা হবে উইথ, আর বড় মানটা হবে তোমার টোটাল ডেপথ। ওকে, তো যাই হোক, আমাদের যেটা হচ্ছে বিমের ডাইমেনশন দেওয়া এবং বলা যে আমাকে এই বিমকে নিতে হবে, এই বিমকে নিতে হবে কত, যে ফ্যাক্টরড মোমেন্ট, তাই না? ফ্যাক্টরড মোমেন্ট বলতে কোনটা বোঝাচ্ছে, যে আমাদের কিন্তু দুই ধরনের মোমেন্ট ছিল, একটা নমিনাল মোমেন্ট ছিল, একটা তোমার ছিল আলটিমেট মোমেন্ট। তো আলটিমেট মোমেন্ট, ডিজাইন মোমেন্ট, ফ্যাক্টরড মোমেন্ট সবই কিন্তু একই জিনিস। ঠিক আছে, এখানে তোমার যেটা ছিল এই যে তোমার এম ইউ, এম এন হচ্ছে নমিনাল মোমেন্ট, এটা একটাই নাম, এটা নামে আর কোনো চেঞ্জ নাই। কিন্তু এম ইউ যেটা যেটা কিনা কি নমিনাল মোমেন্টের সঙ্গে ফ্যাক্টর অফ সেফটি গুণ করলে পাওয়া যায়, সেটা তোমার কি জিনিস, সেটা তোমার হচ্ছে ডিজাইন মোমেন্ট হতে পারে, আলটিমেট মোমেন্ট হতে পারে, ফ্যাক্টরড মোমেন্টও হতে পারে। তো এটা কিন্তু তিনটা নামই হতে পারে। ঠিক আছে, তো কোনটা কোন ধরনের জিনিস কি দেওয়া কোশ্চেনে খেয়াল রাখবা, নমিনাল মোমেন্ট দেওয়া নাকি তোমার হচ্ছে কি তিনটা নাম যেটা বললাম, ডিজাইন, আলটিমেট, ফ্যাক্টরড, তিনটাই কিন্তু এমইউ মিনিং করে। তো আমাদের কোশ্চেনে দেওয়া আছে এখানে ফ্যাক্টরড বেন্ডিং মোমেন্ট, তার মানে এমইউ মান দেওয়া। যদি বলতাম নমিনাল মোমেন্ট, তার মানে বলতাম যে এম এন এর মান দেওয়া। কোশ্চেনে কিন্তু বুঝতে হবে জিনিসটা। তো যাই হোক, আমাদের যেটা দেওয়া বেন্ডিং মোমেন্টের মান দেওয়া, ডিজাইন মোমেন্ট, আলটিমেট মোমেন্ট, আরেকটা কি নাম? ফ্যাক্টরড, এই যে ফ্যাক্টরড ওইখানে যেটা আছে ফ্যাক্টরড। ঠিক আছে, ফ্যাক্টরড মিন্স তোমার হচ্ছে কি ফ্যাক্টরাইজ করা, যেটাকে তোমার হচ্ছে কি, যে ধরো ওই যে তোমার ডেড লোডে লাইভ লোডে তোমার যে লোড ফ্যাক্টরাইজ করা হয়, ওই লোড ফ্যাক্টর দিয়ে গুণ করে তোমার হচ্ছে যে মানটা বের করা হচ্ছে সেটা আর কি, সেটা ইউজ করে যে মোমেন্টটা বের করা, সেটা তোমার হচ্ছে ফ্যাক্টরড বেন্ডিং মোমেন্ট। ঠিক আছে, তো যাই হোক, আমার যেটা হচ্ছে ওই যে মোমেন্টের মান দেওয়া 1300 কিপ ইঞ্চি, অবশ্যই আমাকে ইউনিট খেয়াল করতে হবে যে কোন ইউনিটে দেওয়া, এটা কিন্তু কিপ ফিটে হতে পারতো, তাই না? ধরো 1300 কে আমি যদি 12 ভাগ করে যে মানটা বের করতাম, সেটা কিন্তু কিপ ফিটে হতে পারতো, পাউন্ড ইঞ্চি হতে পারে, পাউন্ড ফিট হতে পারে, কিপ ফিট হতে পারে, কিপ ইঞ্চি হতে পারে। তো যাই হোক, যে ইউনিট হোক না কেন, ওই মানে মানটা এবং ইউনিটটা খেয়াল রাখবা যে কোন ইউনিটে দেওয়া। তো এখন কি চাওয়া হচ্ছে, যে ডিটারমাইন দ্য স্টিল এরিয়া রিকোয়ার্ড ফর দিস বিম, আমাকে স্টিলের এরিয়া, দ্যাট মিন্স আমাকে এএস, ঠিক আছে, এই যে এএস যেটা, সেটা আমাকে বের করতে বলা হচ্ছে। এবং বলা হচ্ছে কি, যে আমাদের কি কি ইনফরমেশন গিভেন, যে গিভেন তোমার হচ্ছে কি সিলিন্ড্রিক্যাল স্ট্রেংথ, কংক্রিটের যে সিলিন্ড্রিক্যাল স্ট্রেংথ, তোমরা যখন কংক্রিট ল্যাব করে আসছো, কংক্রিটের যে মোল্ড বানাচ্ছিলা, ওই যে 4 ইঞ্চি ডায়া আর 8 ইঞ্চি তোমার হচ্ছে টেপ, ওই মোল্ডে তোমার 28 দিনের যে স্ট্রেংথটা, ঠিক আছে, 28 দিনের স্ট্রেংথ তোমার দেওয়া এখানে কত, 4.5 কেএসআই, কিপ পার স্কয়ার ইঞ্চি। আর রডের ক্ষেত্রে যে আমার ইল্ড স্ট্রেস, তোমরা এসএম লেভেল যেটা করে আসছিলা, রডের ইল্ড স্ট্রেস, ওই ইল্ড স্ট্রেসের মান আমার দেওয়া 60 কেএসআই। ঠিক আছে, তো আমাদের এই মানগুলো দেওয়া, বলা হচ্ছে যে স্টিলের এরিয়া বের করতে হবে। তো ভালো কথা। তো এখানে যেটা হচ্ছে যে আমার যখন ডাইমেনশন দেওয়া থাকবে, ঠিক আছে, এই ডাইমেনশন যখন দেওয়া থাকে, এটা মিনিং হচ্ছে তোমার যে এই ডাইমেনশন যেহেতু আগের থেকে ফিক্স, তার মানে আমাকে হয়তো আর্কিটেক্ট আমাকে এই ডাইমেনশনটা দিয়ে দিছে। ঠিক আছে, এখন যেটা হচ্ছে যে আমি যখন কাজ করব, আমি যখন এখানে তোমার হচ্ছে কি এরিয়া বের করব বা অন্য সামথিং কাজ করব বা অন্য কিছু বের করব, তখন আমাকে কি করতে হবে, আমাকে অবশ্যই ডাইমেনশন দেওয়া থাকলে চেক করতে হবে যে এটা কি আদৌ সিঙ্গলি রিইনফোর্স বিম নাকি তোমার হচ্ছে ডাবলি রিইনফোর্স বিম। ডবল রিইনফোর্স বিম বা ডাবলি রিইনফোর্স বিম, এটা কি সবাই বুঝো? তোমাদের ডাব্লিউএসটি মেথডে তোমাদের দেবাশিস স্যার কি পড়ানো হয়েছে এটা, এই টপিকটা? জি স্যার। জি স্যার। তাহলে আমাকে একজন একটু এক্সপ্লেইন করো যে হোয়াট ইজ ডাবল রিইনফোর্স বিম। যে কেউ একজন, না পারলে কোনো সমস্যা নাই, জাস্ট একটু এক্সপ্লেইন করো ডাবল রিইনফোর্সমেন্ট বিম বলতে কি বুঝো? স্যার এটা একটা কন্ডিশন আছে স্যার, হ্যাঁ বলো, সমস্যা মানে কি কন্ডিশন? P greater than PB স্যার।
ওটা মানে বোঝা রো বেকার বোঝা উচিত, কিন্তু আমাকে জাস্ট বলো ডবল রিইনফোর্স বিমটা আসলে কি, মানে এটা কখন, মানে ডবল কেন বলতেছি, ডবলটা কোথায় ডবল? স্যার উপরে এবং নিচে স্যার আর উপরে কি এবং নিচে রেইনফোর্সমেন্ট। উভয় মানে টেনশন রেজিস্ট করার জন্য স্যার মানে কি এটা রিইনফোর্সমেন্ট দেওয়া হয় স্যার। কম্প্রেশন ক্যাপাসিটি রেজিস্ট করার জন্য কম্প্রেশন পার্টে যে আমরা রিইনফোর্সমেন্ট স্যার মেইনলি যখন স্যার Good, কনক্রিট 28 পিলার ডিজাইন হচ্ছে স্যার, তখন আমরা মানে উপরে স্যার ডাবলি রিইনফোর্সমেন্ট দিচ্ছি, মানে ইয়াটা বাড়ানোর জন্য স্যার, যেন আমাদের কনক্রিট আগে ফিল না করে, টেনশন আগে ফিল করে। আচ্ছা ধরো তোমার হচ্ছে মোটামুটি 28 এর অ্যান্সারটা ছিল পারফেক্ট, যেটা হচ্ছে যে আমি আমি তোমাদের জিনিসটা একটু এক্সপ্লেইন করি, তাহলে তোমাদের আর একটু ক্লিয়ার হবে। ডবল এনফোর্সমেন্ট বিম আসলে কি জিনিস আমি বুঝাই। যে ধরো সাপোজ এমন হলো যে আমার কোনো কারণে, যে আমার একটা আর্কিটেক্ট, ধরো একটা বিল্ডিং বানানোর সময় কিন্তু অনেক কিছু থাকে, অনেকজন মানুষ থাকে, লেবার থাকে, প্লাম্বার থাকে, ইঞ্জিনিয়ার থাকবে, আর্কিটেক্ট থাকবে, কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার থাকবে, তাই না, অনেক মানুষজন থাকবে। তো সবাই মিলে আবার ক্লায়েন্ট যে যার বিল্ডিং, যে মেইন বিল্ডিং এর মালিক, সেও থাকবে। তো একটা ডিসিশন নেওয়া হয়, ওভাবে কিন্তু টিম ডিসিশন আসে যে আসলে কিভাবে বিল্ডিং বানাবে, কত কোনখানে কি বানাবে, রুমের সাইজ কি হবে, বিমের সাইজ কি হবে। তো সাপোজ ধরো ফর এক্সাম্পল এনি হাউ এই ডাইমেনশনটা ফিক্সড হয়ে গেছে আগের থেকেই, ঠিক আছে। আমরা এজ এ সিভিল ইঞ্জিনিয়ার আমাদের প্রধান টার্গেট, আমাদের ফার্স্ট এন্ড মোস্ট মানে ইম্পর্টেন্ট টার্গেট থাকে জিনিসটাকে সেভ করা আগে, ঠিক আছে। দেন হচ্ছে কি এটার ইকোনমিক চিন্তা করা, তারপরে হচ্ছে তোমার এটার সৌন্দর্য বর্ধনের জন্য কি করবো না করবো সেটা পরে চিন্তা করবো। তো এইভাবে আসলে সিভিল ইঞ্জিনিয়ার চিন্তা করে। আর আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারদের কাজ হচ্ছে যে না, এটাকে কিভাবে মোর কমফোর্টেবল করা যায়, এটাকে কিভাবে অ্যাস্থেটিক্যাল ভিউ বাড়ানো যায়, তাদের চিন্তা কিন্তু ওই দিক থেকে যে এই আমি একটা মানুষ থাকবে, মানুষটাকে কিভাবে এই পরিবেশটাকে কিভাবে আরো সুন্দর করা যায়, কিভাবে মানুষ থাকলে এখানে পরিবেশটাকে আরো ভালো মতো করা যায়, মানুষ কমফোর্টেবল যেন ফিল করে, এবং বাতাস যেন থাকে। তারপর তোমার যেটা হচ্ছে গিয়ে যে আলো থাকতে হবে, মানে আর্কিটেক্ট হচ্ছে গিয়ে ওই দিক থেকে চিন্তা করে, ঠিক আছে। ওদের কিন্তু সেফটি জিনিসটা অতটা মানে ওইভাবে চিন্তা করে না। তো সাপোজ ধরো এখন আমাকে ডাইমেনশন বলে দিচ্ছে যে 10 ইঞ্চি বা 20 ইঞ্চি, কিন্তু আমরা কিন্তু এখনো ডিজাইন করি নাই। আমাদের যে বলা হচ্ছে যে 1300 মোমেন্ট নিতে হবে, এই মোমেন্ট কি আদৌ এই সাইজে হবে নাকি হবে না আমরা কিন্তু জানি না, তাই না। কেননা এই মোমেন্ট নেওয়ার জন্য যেই বিমের ডাইমেনশন লাগবে সেই বিমের ডাইমেনশন কিন্তু আমরা এখনো ডিজাইন করিই নাই। তো এখন এমনও কিন্তু হতে পারে যে আমার এই ডাইমেনশন এনাফ না। তো যদি সাপোজ আমরা যেটা জানি যে আমাদের বিমের মধ্যে আমার কি হয়, লোড পড়লে বা মোমেন্ট জেনারেট করলে কি হয়, উপরে হয় কম্প্রেশন আর নিচে হয় তোমার টেনশন। এখন যেটা হচ্ছে যে আমার যেই মোমেন্টটা জেনারেট হচ্ছে, এখন ধরো টেনশন নেওয়ার জন্য রড তো আমি দিচ্ছি, আমি এখানে ডিটারমাইন করবো যে কত রড লাগবে সেটা আমি হয়তো পে করবো। কিন্তু হোয়াট অ্যাবাউট কম্প্রেশন, আমার তো ডাইমেনশন ফিক্স করা। তো কম্প্রেশন নেওয়ার জন্য কংক্রিট যে আছে, সেই কংক্রিটটা তো এই ডাইমেনশনের মধ্যে আবদ্ধ। এখন এইটুকের মধ্যে যে কংক্রিটটা আছে সেটা যদি তোমার এই বেন্ডিং এর কারণে যে কম্প্রেশনটা আসতেছে সে যদি নিতে না পারে, ঠিক আছে, তখন কি হবে, তখন তো ফেল করে যাবে। কিন্তু আমার তো যেহেতু এখন তো আমার অপশন, আমার হাতে তো অপশন নাই যে এটাকে আরো বড় করার। যেহেতু আমাকে আর্কিটেক্ট ডাইমেনশনটা ফিক্স করে দিচ্ছে যে না এই ডাইমেনশন হতে হবে, এই ডাইমেনশনে বেশি হলে হয়তো তোমার অ্যাস্থেটিক্যাল ভিউ নষ্ট হবে, বা তোমার যেটা হচ্ছে কোনো কারণে মানে এনি হাউ কোনো ঝামেলা হচ্ছে, যেটা সোজা কথা আমার ডাইমেনশনটা আগে থেকে বলে দেওয়া এই ডাইমেনশনে বাড়ানো যাবে না। কিন্তু আমার তো কম্প্রেশন তো নিতেই হবে, এটা তো কালকে আমি বিল্ডিং বানাবো না, তা না। কি করতে হবে, তখন যেহেতু আমার কংক্রিট একা কম্প্রেশন নিতে পারতেছে না, তখন আমার কি করতে হবে, কংক্রিটকে সাপোর্ট করার জন্য, কম্প্রেশনটা নেওয়ার জন্য কিছু স্টিল দিতে হবে, ঠিক আছে। এবং সেই স্টিল স্টিল মানে তোমার হচ্ছে রড, যেটা দিব আর কি, যে স্টিল। তো সেই রডের কাজ কি হবে, সেই রডের কাজ হচ্ছে যে কংক্রিট তোমার যে অবশিষ্ট কম্প্রেশন নিতে পারতেছে না, সেই কম্প্রেশনটা তোমার হচ্ছে কি স্টিল ক্যারি করবে, ঠিক আছে। তার মানে যেটা হচ্ছে, যেটা আমরা জানি, আমি একটু ফিগারটা যদি বোঝানোর চেষ্টা করি, ধরো যেটা বলতে চাচ্ছি যে এরকম টাইপের আমি বললাম যে আমার ধরো যে বিমের যে ডাইমেনশনটা, তো আমরা যেটা জানি যে আমার উপরে হচ্ছে আমার কম্প্রেশন আর নিচে তোমার হচ্ছে টেনশন। টেনশন নেওয়ার জন্য ধরো আমি স্টিল দিব আমার পছন্দ অনুযায়ী, কিন্তু যে কম্প্রেশন নেওয়ার জন্য কংক্রিট হতো এনাফ না, তখন কি করতে হবে যে আমার উপরেও কিছু রড দিতে হবে, যেই রডের কাজ হবে কি করা, কম্প্রেশন নেওয়া। তার মানে যেই বিমের মধ্যে দুই ধরনের রড আছে, কম্প্রেশন নেওয়ার মতো রড এবং টেনশন নেওয়ার মতো রড, দুই ধরনের রড থাকবে, সেই বিমকে বলা হয় ডাবল রিইনফোর্সড বিম। সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, জাস্ট মাথা রাখবা যে তোমার ডাইমেনশনটা যখন ফিক্স করে দেওয়া হয়, ঠিক আছে, বা কোনো কারণে দেখা যাচ্ছে যে আমার কম্প্রেশন নেওয়ার জন্য বিমের ডাইমেনশনটা বেশি বড় হয়ে যাচ্ছে, বেশি বড় হয়ে গেলে তো তোমার কি হবে, বিমটা বেশি ঝুলে থাকবে, তাই না, বেশি এক্সপোজ হতে হবে মাথার নিচে। তো এরকম তো দেখতে অনেক সময় ভালো নাও লাগতে পারে। তো এই জন্য যেটা করা হয় যে ডাইমেনশনটাকে ছোট করার জন্য, ডেপথটাকে ছোট করার জন্য, অথবা তোমার যদি ডাইমেনশন আগে থেকে ফিক্স থাকে, সেক্ষেত্রে যদি কংক্রিটে কম্প্রেশন না নিতে পারে, এই জন্য কি করা হয় যে তোমার ওই কম্প্রেশন জোনেও কিছু রড দেওয়া হয়, যে রডগুলো কাজ হবে কম্প্রেশন নেওয়া। তো যেই বিমের মধ্যে টেনশন নেওয়ার মতো রড থাকবে এবং কম্প্রেশন নেওয়ার মতো রড থাকবে, সেই বিমকে বলা হয়
ডবল এনফোর্স বিম। ঠিক আছে, এটা আমিও পড়াবো, আমার পরের টপিকই হচ্ছে এটা, যে পরের টপিক এখানে পড়াবো। তো আমি আগে থেকে তোমাদের একটু এক্সপ্লেইন করে রাখলাম। ওকে, তো যাই হোক, আমরা যেটা হচ্ছে আমাদের যেহেতু ডাইমেনশন দেওয়া আছে, যখন তোমার হচ্ছে ডাইমেনশন দেওয়া থাকবে তখনই হচ্ছে আমার এই চেকটা লাগবে, যে চেক সিঙ্গলি অর ডবল এনফোর্স বিম, যে আমার যে এই বিমটা, এই যে বিমের বলা হচ্ছে যে এখানে লোড নিতে হবে, এই বিমটা কি তোমার সিঙ্গলি রিনফোর্স বিম, দ্যাট মিন্স শুধুমাত্র টেনশনের রড থাকবে, নাকি ডাবল রিনফোর্স বিম, যে টেনশন প্লাস কম্প্রেশন দুইখানে রড থাকবে। এটা আমাকে চেক করতে হবে। এটা কখন চেক করতে হবে? যখনই আমার ডাইমেনশন দেওয়া থাকবে। ঠিক আছে, এটা মনে রাখবা। কখন লাগবে এটা? যখন স্টিলের এরিয়া বের করব এবং আমার আগে থেকে ডাইমেনশন দেওয়া থাকবে, তখনই হচ্ছে আমাকে এই চেকটা করতে হবে। তো যাই হোক, তাহলে কি আমরা চেক করি? তো চেক করার জন্য কি করতে হবে আমাদের? ওই যে রো ম্যাক্স যে ফর্মুলাটা ছিল, আমরা যদি ডেরিভেশনে চেক করে আসি, আমাদের যে রো এর একটা ফর্মুলা ছিল যে 0.85 বিটা 1 fc প্রাইম বাই fy এপসিলন u ডিভাইড বাই এপসিলন u প্লাস এপসিলন y। ঠিক আছে, এরকম একটা ফর্মুলা ছিল রো ম্যাক্স এর জন্য। তো আমরা যেটা জানি যে টেনশন কন্ট্রোল হতে হলে আমরা উল্লেখ করব যে ফর টেনশন কন্ট্রোল, এটা উল্লেখ করা না এখানে, উল্লেখ করতে হবে যে ফর টেনশন কন্ট্রোল এপসিলন টি, যেটা আমরা 0.005 ধরে নিলাম, এবং যেটা জানি যে এপসিলন টি যেটা স্ট্রেন, স্টিলের যে স্ট্রেন, এটা স্ট্রেনটা তোমার 0.005 হলে, যেটা আমরা এখানে শিখে আসছিলাম এই যে গ্রাফের মধ্যে, যে 0.005 বা তার বেশি হলে কি হয়, ফাই ভ্যালু কত হচ্ছে? ফাই ভ্যালু হচ্ছে 0.9। ঠিক আছে, তো যেটা হচ্ছে যে আমরা তাহলে কি করলাম, টেনশন কন্ট্রোলের জন্য আমরা ধরে নিচ্ছি যে এপসিলন টি এর ভ্যালুটা 0.005, এবং সেটা করেসপন্ডিং আমার যে ফ্যাক্টর অফ সেফটি, 5 ফর ফ্যাক্টর অফ সেফটি ইন ইউএসডি মেথড, এটা কত? তোমার 0.9 হচ্ছে। ওকে, তাহলে আমরা রো ম্যাক্স ভাবে বের করি, যে এইটা তোমার হচ্ছে ওই যে এই ফর্মুলাটা, যে 0.85 যেটা তোমার গামা ভ্যালু ছিল, আর বিটা 1, বিটা 1 কার উপর ডিপেন্ডেন্ট? যেটা আমরা শিখে আসছিলাম, বিটা 1 তোমার হচ্ছে গিয়ে এই এফসি প্রাইমের উপর ডিপেন্ডেন্ট। যেটা আমরা জানি যখন আমার 4000 পিএসআই বা এর কম হয়, তখন বিটা 1 হবে কত? 0.85। আর প্রতি 1000 করে আমার এই এফসি প্রাইমটা বেড়ে গেলে সেক্ষেত্রে কি হবে? বিটা 1 আমারটা 0.05 করে কমতে থাকবে। তো আমরা দেখি আমাদের কোশ্চেনে কি দেওয়া, আমাদের কোশ্চেনে দেওয়া 4500। ঠিক আছে, 4.5 কেএসআই মিন্স তোমার হচ্ছে গিয়ে 4500 পিএসআই। ওকে, তাহলে এখন আমাকে বলো যে বিটা 1 এর মানটা কত হবে? 4000 বা 4000 কম হলে হবে 0.85, আর 5000 হলে কি হবে? এখান থেকে 0.05 কমে 0.8 হলো। তো যদি 4500 হয় তাহলে কি হবে বলতো? স্যার 0.825 জি স্যার। হ্যাঁ, গুড। যেটা হচ্ছে বুঝতেই পারতেছো যে 1000 করে বাড়লে 0.05 কমবে। তা আমার বাড়ছে কত? 500 বাড়ছে, তার মানে অর্ধেক বাড়ছে। তাহলে কি হবে? 0.05 এর জায়গায় 0.25 তোমার হচ্ছে কমবে। তাহলে কি হবে? 0.825 হবে। ঠিক আছে, তো এই জিনিসটা মনে রাখতে হবে যে 4000 বা 4000 কম হলে 0.85, আর প্রতি 1000 করে বাড়লে 0.05 কমে। তো আমাদের কোশ্চেনে দেওয়া ছিল 4500। দ্যাটস ওয়াই কি হলো, দ্যাটস ওয়াই আমরা লিখলাম যে বিটা 1 কত হচ্ছে? 0.825। ঠিক আছে, এখানে কোশ্চেনে কিন্তু কোথাও বিটা 1 এর মান দেওয়া থাকবে না, তোমাদের কিন্তু এই জিনিসটা মনে রাখতে হবে। ঠিক আছে, তো টেবিল 3.1 যে তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, টেবিল 3.1, এই বইয়ের পেজ নাম্বার হচ্ছে, এটা 14 এডিশনের বই, 82 পেজ নাম্বার, আর পিডিএফ পেজ নাম্বার হচ্ছে 99। ঠিক আছে, এখান থেকে এই জিনিসটা আছে। তো যেটা হচ্ছে, তাহলে আমরা কি বুঝলাম? আমরা বিটা 1 এর মানটা বুঝে গেলাম যে আমাদের বিটা 1 এর মান হবে 0.825। তাহলে লিখে দেই 0.85, যে ফর্মুলা ছিল যে 0.85 ইনটু বিটা 1, বিটা 1 এর মান হচ্ছে আমার 0.825। তারপর আমার কি ছিল? এফসি প্রাইম বাই এফওয়াই। তো এফসি প্রাইম এর মান আমরা যেটা জানি যে 4.5, এফওয়াই মান দেখলাম যে 60, আর হচ্ছে কি এখানে তোমার হচ্ছে কি এপসিলন ইউ ডিভাইড বাই এপসিলন ইউ প্লাস এপসিলন টি, মানে এপসিলন ওয়াই যেটা। তো কংক্রিটের স্ট্রেন আমরা জানি, যেটা কংক্রিট যেখানে ফেল করে যায়, যে 0.003, এটা ফিক্সড ভ্যালু, এবং এটাও ফিক্সড ভ্যালু, যে এই জিনিসটা কি, যে এপসিলন ইউ কংক্রিটের যে আলটিমেট স্ট্রেনটা, এটা 0.003 অলওয়েজ কনস্ট্যান্ট, এবং এপসিলন ওয়াই যেটা, সেটা তো আমরা বলেই নিছি, যেখানে আমরা ধরে নেব কত? 0.005। তো বসাই দিলাম সবকিছু ভ্যালু। তাহলে আমার কি ভ্যালু আসলো? রো ম্যাক্স এর মানটা আসলো, এটা কিন্তু রো, এটা কিন্তু পি না, রো, গ্রিক ওয়ার্ড। তো আমার ভ্যালুটা আসছে 0.0197। মনে রাখবা এটা কিন্তু একটা রেশিও, দ্যাটস ওয়াই কোনো ইউনিট হবে না এর মধ্যে, এবং এটা কিন্তু দশমিকের পরে 4 ঘর পর্যন্ত ইউজ করবা। ঠিক আছে, এখানে কিন্তু দশমিকের পরে 2 ঘর বা 1 ঘর পর্যন্ত ইউজ করবা না, তাহলে কিন্তু মানটা ভুল আসবে। তো দশমিকের পরে 4 ঘর পর্যন্ত ইউজ করবা রো এর ক্ষেত্রে। ওকে, তো যেটা হচ্ছে এরপর যেটা হচ্ছে আমরা বেক করি, যে এখন এএস বেক করব, এরিয়া অফ স্টিল বের করবো। এটা কিন্তু শুধুমাত্র চেকের জন্য, আমরা কিন্তু আমাদের যে এএস বের করতে হবে সেটা কিন্তু এখন আমরা আসি নাই, আমরা চেকের জন্য বের করতেছি। আমরা কিন্তু এখনো চেকের মধ্যে আছে, যেটা সিঙ্গেল রিইনফোর্স বিম নাকি ডাবল রিইনফোর্স বিম চেক করতেছি আমরা। ঠিক আছে, তো এখন যেটা হচ্ছে আমরা কিন্তু আসলে জানি না যে আমাদের কয় লেয়ারের রড লাগবে। আমাদের কিন্তু এমন হতে পারতো, ধরো এটা বিম, আমরা ধরো 1 লেয়ারের রড দিতে পারতাম, আবার আমরা চাইলে কিন্তু 2 লেয়ারের রড দিতে পারতাম। ঠিক আছে, আমার আসলে রডের সংখ্যা যখন বেশি হয়ে যায়,
যখন রডের সংখ্যা বেশি হয়ে যায় তখন হয়তো এক লেয়ারে দেওয়াটা পসিবল হয় না, তখন অনেক সময় কিন্তু 2 লেয়ারও দেওয়া হতে পারে, ঠিক আছে? তো আমরা কিন্তু ফার্স্টে জানি না যে আমাদের আসলে রড যে লাগবে, আমাদের যে বের করতে বলা হচ্ছে সেটা কি আসলে এক লেয়ারে হবে নাকি 2 লেয়ারে হবে আমরা জানি না। তো আমরা কি করবো, আমরা অ্যাজিউম করে নিলাম, ধরে নিচ্ছি আমরা যে আমাদের এক লেয়ারই রড হবে, যে অ্যাজিউমিং 1 রো বা 1 লেয়ার, যেটাই বলে একই কথা, 1 লেয়ার অফ স্টিল। তাহলে যেটা হচ্ছে আমরা যেটা জানি যে আমাদের টোটাল ডেপথের মান দেওয়া ছিল যে 20 ইঞ্চি, আর আমরা যেটা জানি যে বিমের ক্ষেত্রে নরমালি যে এই কভার ডিসটেন্সটা হয় 2 ইঞ্চি অথবা 2.5 ইঞ্চি, যেটা আমরা জানি। তো এখন যেটা হচ্ছে আমরা ধরো এখানে 2.5 ইঞ্চি উল্লেখ লিখছে, তো এখানে কিন্তু ব্র্যাকেটে উল্লেখ করা দরকার ছিল যে কনসিডারিং কভার ডিসটেন্স 2.5 ইঞ্চি, এটা কিন্তু উল্লেখ করতে হবে, ঠিক আছে? যেমন এখানে কিন্তু উল্লেখ করা দরকার ছিল যে ফর টেনশন কন্ট্রোল, এখানে উল্লেখ করতে হবে, এবং এখানে কিন্তু উল্লেখ করতে হবে যে কভার ডিসটেন্স 2.5 ইঞ্চি। যদি কেউ চাও এখানে কিন্তু কভার 2 ইঞ্চি ইউজ করতে পারতা, তোমাদের ব্যাপার, কারণ তোমরা ডিজাইনার, যখন ডিজাইন ম্যাথ থাকবে, ডিজাইন ম্যাথে কিন্তু কোনো ফিক্সড অ্যান্সার নাই, ঠিক আছে? কারণ এক একজন ডিজাইনার এক একভাবে চিন্তা করতে পারে। যেমন এখানে কিন্তু 1 রো ধরা হয়েছে, তাই না? এখানে কিন্তু কেউ যদি ধরতে সাপোজ 2 রো, তাহলে কিন্তু অঙ্কটা হতো, কারণ তুমি ডিজাইনার, তুমি যেভাবে চিন্তা করবা সেভাবে তোমার অ্যান্সার আসবে, ঠিক আছে? সবার জন্যই ইন্ডিভিজুয়াল অ্যান্সার, কারো কিন্তু ফিক্সড অ্যান্সার না। তো ডিজাইন ম্যাথের মধ্যে কোনো ফিক্সড অ্যান্সার নাই যে এটাই অ্যান্সার আসতে হবে এবং এটা মিললেই সবাই 10, না মিললে সবাই 0, এমন কিন্তু না। মোমেন্ট ক্যাপাসিটি ক্ষেত্রে, দ্যাট মিন্স অ্যানালাইজ টাইপের ম্যাথের ক্ষেত্রে অ্যান্সার সবার ফিক্সড আসবে, কিন্তু ডিজাইন ম্যাথে কিন্তু কারো অ্যান্সারের সঙ্গে কারো অ্যান্সার মিলতেও পারে যদি সেম ভাবে চিন্তা করো, আর নাও মিলতে পারে যদি তোমার ডিফারেন্ট ভাবে চিন্তা করো। তো যাই হোক, যেটা হচ্ছে যে আমরা তাহলে ধরে নিলাম যে এক লেয়ারই হবে, এবং ধরে নিলাম আমাদের কভার ডিসটেন্স 2.5 ইঞ্চি। এই সবগুলো কিন্তু আমাকে সাইড নোটে উল্লেখ করতে হবে, ঠিক আছে? এই যে 2.5 কিন্তু এমনি এমনি উড়ে আসে নাই, আমাকে কিন্তু উল্লেখ করতে হবে যে কনসিডারিং কভার ডিসটেন্স 2.5 ইঞ্চি। তো যাই হোক, আমরা তাহলে ধরে নিলাম যে এক লেয়ারেই রড হবে এবং কভার হবে 2.5 ইঞ্চি। তাহলে কি হচ্ছে, আমার টোটাল ডেপথ থেকে আমরা কি করতেছি, এই কভার বাদ দিয়ে আমরা ইফেক্টিভ ডেপথ পেয়ে যাচ্ছি ডি, যেটা তাহলে তোমার কত পেলাম, 7.5 পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে এখন আমরা এএস টা বের করি। আমাদের এএস এর জন্য ফর্মুলাটা কি ছিল, এই যেখানে তোমার ছিল যে রো ইজ ইকুয়াল টু এএস ইনটু বিডি। তাহলে এএস কি হবে, এএস তোমার হবে হচ্ছে কি রো ইনটু পি ইনটু টি। তো যেটা হচ্ছে যে আমার তো এখানে তোমার বি এর মান জানি 10 ইঞ্চি, তাহলে কি করলাম যে রো এর সঙ্গে আমি কি করলাম, বি গুণ করে দিলাম, আর এই যে এখান থেকে যে ডি পেলাম সেই ডি গুণ করে দিলাম, তাহলে কত আসলো, আমার মান আসলো যে এরিয়া মান আসলো 3.45 ইঞ্চি স্কোয়ার। আমি এএস টা পেয়ে গেলাম যে 3.45 ইঞ্চি স্কোয়ার, ঠিক আছে? এখন যেটা হচ্ছে যে আমি স্ট্রেস লগ ডেপ বের করবো, যে স্ট্রেস লগ ডেপ যেটা আমার ছিল, এই যে আমরা যখন এখানে কাজ করছিলাম তখন আমাদের যেটা ছিল যে এই যে তোমার ইরেগুলার শেপ থেকে আমরা যেটা করছিলাম যে ইকুইভ্যালেন্ট রেক্ট্যাঙ্গুলার যে ফিগার টানছিলাম, তখন আমাদের যে ডেপটা ছিল সেটাকে বলা হচ্ছিল যে স্ট্রেস লগ ডেপ। এটা আমার কেন বের করতে হবে, কারণ আমাদের যে নমিনাল মোমেন্টের ফর্মুলা আছে পরবর্তীতে, এখানে তোমার দেওয়া ছিল কি যে ASFY D minus A/2। তো এই জন্যই এটা বের করতে হবে আমাকে, যে এটা যেতে লাগবে। তো এর ফর্মুলা কি ছিল, এর ফর্মুলা আমার এইভাবে ছিল যে ASFY ডিভাইড বাই 0.85 FC প্রাইম ইনটু B, এরকম একটা ফর্মুলা ছিল স্ট্রেস ব্লক ডেপথের, দ্যাট মিন্স এর জন্য। তো সেটা আমরা এখন ইউজ করি। তাহলে এর ফর্মুলা লিখলাম যে AS, এই যে এটা, FY কোশ্চেনে দেওয়া ছিল 0.85, ফর্মুলার 0.85, এটা তোমার হচ্ছে FC প্রাইম, এটা কোশ্চেনে দেওয়া ছিল, ইনটু B, ঠিক আছে? B তোমার এই যে তোমার কোশ্চেনে দেওয়া আছে 10 ইঞ্চি। তো সব ভ্যালু বসাই দিলাম, তাহলে আমার স্ট্রেস ব্লক ডেপথ আসলো কত, 5.41 ইঞ্চি। মনে রাখবা প্রত্যেকটা জায়গায় কিন্তু অবশ্যই আমাকে ইউনিট দিতে হবে। এখানে ধরো এএস এর ইউনিট ইঞ্চি স্কোয়ার, এখানে ডেপথ এর ইউনিট ইঞ্চি, রো একটা রেশিও যেহেতু ইউনিটলেস, এ তোমার স্ট্রেস ব্লক ডেপথ এটাও কিন্তু ইঞ্চি, প্রত্যেকটা জায়গায় ইউনিট দিবা, কোন জায়গায় ইউনিট না দিলে কিন্তু নাম্বার কাটা যাবে। তাহলে আমার কি হয়ে গেল, এএস বের হয়ে গেল, এ বের হয়ে গেল। এখন যেটা হচ্ছে আমরা কি করব, এই যে নমিনাল মোমেন্টের ফর্মুলা আমরা জানি, নমিনাল মোমেন্টের ফর্মুলা কি ছিল, ASFY D minus A/2। এবং যদি আমরা আলটিমেট মোমেন্ট বের করতে চাই সেটা ফর্মুলা কি হবে, জাস্ট কিছুই না, নমিনাল মোমেন্টের সঙ্গে শুধুমাত্র ফাই ফ্যাক্টর অফ সেফটি গুণ করে দিলেই আমার আলটিমেট মোমেন্ট চলে আসবে। তাহলে কি হবে, তাহলে আলটিমেট মোমেন্টের ফর্মুলা যদি আমি একবার লিখতে চাই তাহলে কি লিখবো, যে ফাই ইনটু এই যে mn এর ফর্মুলাটা, যে ফাই ইনটু ASFY D minus A/2। তাহলে একবারে লিখি, এই যে তোমার ফাই আমি আমার এখানে ধরে নিয়েছিলাম 0.9 ইনটু ফাই ইনটু AS ইনটু FY। AS এর মান এখানে দেওয়া ছিল 3.45 পেয়ে গেছিলাম আমরা, FY মান কোশ্চেনে দেওয়া আছে, ইনটু তোমার D ইফেক্টিভ ডেপথ যেটা এখানে বের করছি 17.5 মাইনাস A/2, এই যে A মান এখানে বের করছি। তো এখানে করে আমরা কি করলাম, আমরা চেক করে দেখলাম যে এই যে বিমটা মানে তোমার যে ডাইমেনশন বলা ছিল এবং যেই ম্যাটেরিয়াল প্রপার্টি দেওয়া ছিল, এই বিমটা কত মোমেন্ট রেজিস্ট করতে পারে সেটা আমরা দেখলাম।
তো সেই মোমেন্টে কত আসছে, সেই মোমেন্ট তোমার আসছে যে 2756 কিপ ইঞ্চি। তার মানে কি বোঝা গেল? বোঝা গেল যে এই ডাইমেনশনে যদি কোনো বিম ক্রিয়েট করা হয় এবং ম্যাটেরিয়াল প্রপার্টি যদি এরকম থাকে কংক্রিটের ক্ষেত্রে এবং স্টিলের ক্ষেত্রে, তাহলে সেই বিমটা এত মোমেন্ট পর্যন্ত কি করতে পারবে? লোড রেজিস্ট করতে পারবে। এবং এখানে কিন্তু আমরা ধরে নিয়েছিলাম যে আমাদের রড ছিল শুধুমাত্র নিচে এবং এক লেয়ারে, সেক্ষেত্রে কিন্তু এরকম টাইপের মান আসছে। এখন বলা হচ্ছে যেটা কোয়েশ্চেনের মধ্যে কি দেওয়া আছে, কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে এই বিমকে নিতে হবে 1300, আসছে কত? 2756। তার মানে কি সে নিতে পারবে? তার মানে আমার বুঝাই গেল যে আসলে এখানে তোমার ডবল এনফোর্স বিম লাগবে না। যদি কোনো কারণে দেখতা যে এই ভ্যালুটা তোমার গিভেন ভ্যালু থেকে ছোট আসতো, যদি হতো এরকম টাইপের, তখন তার মানে কি বোঝাচ্ছে? তখন তার মানে বোঝাচ্ছে যে আসলে কংক্রিট সাফিসিয়েন্ট না এই মোমেন্টটা নেওয়ার জন্য। তার মানে কি করতে হবে? ওখানে তোমাকে কম্প্রেশন নেওয়ার জন্য রড প্রেস করতে হবে, তখন তোমার সেটা ডবল এনফোর্সমেন্ট বিম আকারে ডিজাইন করতে হবে। তার মানে যদি এই মানটা বড় আসে গিভেন ভ্যালু থেকে, তাহলে সিঙ্গেল এনফোর্সমেন্ট বিম কমেন্ট করতে হবে। আর যদি কোনো কারণে এটা তোমার ছোট আসে, তখন তোমার হবে ডবল এনফোর্সমেন্ট বিম। এবং এই ধরনের অঙ্ক আসে পড়বে, যখন তোমাদের ডবল এনফোর্সমেন্ট বিম অঙ্ক করাবো তখন দেখবা এরকম টাইপের প্রবলেম পাবা, তখন সেটা কিভাবে সলভ করতে হয় তখন সেটা সেখানে শিখাবো। ওকে, তো যেহেতু আপাতত আমাদের এখানে বড় মান আসছে, দ্যাটস ওয়াই এটা সিঙ্গেল এনফোর্সমেন্ট বিম। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, যে আমাকে অবশ্যই এই যে মানটা বসালাম, এত বড় ফর্মুলাটা ইউজ করলাম, এই ফর্মুলা কিন্তু বুঝতে হবে যে এটা কিন্তু কোন ইউনিটে আসতেছে। যেহেতু আমার কোয়েশ্চেনের মধ্যে দেওয়া কিপ ইঞ্চিতে, কি করতে হবে? এখানেও কিন্তু মোমেন্ট বের করার সময় আমাকে কিন্তু কিপ ইঞ্চিতেই বের করতে হবে। তাহলে আমরা একটু খেয়াল করি যে আসলে আমাদের কোনটা কোন ইউনিটে ছিল। দেখো, যেটা ছিল ফাই, ফাইয়ের তো ইউনিটলেস, এটা তোমার একটা ফ্যাক্টর অফ সেফটি। যেটা ছিল এরিয়া, এটা কি ছিল? এটা তোমার ছিল ইঞ্চি স্কোয়ার। তারপর তোমার ছিল কি এফ ওয়াই, এফ ওয়াই কি ছিল? কি পার ইঞ্চি স্কোয়ার ছিল, কেএসআই দাম, তাই না? তারপর তোমার কি ছিল? ডি মাইনাস এ বাই 2, তার মানে কি হবে? আলটিমেটলি ডেপথই আসবে, তার মানে ইঞ্চি। তার মানে তোমার হচ্ছে কি ইঞ্চি। তাহলে দেখো, ইঞ্চি স্কোয়ার কারেন্ট চলে যাচ্ছে, তাহলে আলটিমেটলি এটা ইউনিট কি হচ্ছে? এটা ইউনিট তোমার হচ্ছে কিপ ইঞ্চি। ঠিক আছে? তো এখানে কিন্তু তুমি যদি অন্য ইউনিট বসাতা বা এখানে যদি অন্য ইউনিটে বসাতা, তাহলে কিন্তু অন্য ইউনিট আসতো। ঠিক আছে? তো অবশ্যই তুমি এই গিভেন ইউনিটের সঙ্গে যদি এই ইউনিট মিলাতে চাও, তোমাকে কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে যে তুমি আসলে কোন ইউনিটে কাজ করতেছো। সরাসরি ফর্মুলা বসায় দিলে একটা মান তো আসবে, কিন্তু মানটা আসলে কোন ইউনিটে আছে সেটা কিন্তু তোমাকে নিজে নিজে বুঝে বুঝে বসাতে হবে। ঠিক আছে? তো অবশ্যই যখন ফর্মুলা ইউজ করবা, এভাবে যেভাবে দেখালাম, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইউনিট গুলা গুণ করে করে তোমাকে বুঝতে হবে যে আসলে আমি যে মানটা বের করলাম সেটা আসলে কোন ইউনিটে আছে। ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই খেয়াল করবো। অনেকে পরীক্ষা হলে ভাব করে একটা মান বসায় দেয়, একটা অ্যান্সার বের হয়ে যায়, কিন্তু বলতে পারে না আসলে কোন ইউনিট। অবশ্যই কিন্তু এটা খেয়াল করতে হবে, নাহলে কিন্তু পুরো কাজটা কিন্তু ভুল হয়ে যাবে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের এখানে আমরা চেক করে বুঝতে পারলাম। হ্যাঁ, কোয়েশ্চেন স্যার বলো। এখানে যদি 1300 নিচে আসতো তাহলে তো আমরা তো এখানে একটা লেয়ারে ইউজ করছি। হ্যাঁ, ফার্স্টে কি ডাবল এনফোর্সমেন্টে চলে যাব নাকি দুইটা লেয়ার ফার্স্টে অ্যাজিউম আবার না, আমরা ক্যালকুলেশন? যেটা এক লেয়ার মিন্স তোমার হচ্ছে কি টেনশনের এক লেয়ার, দুই লেয়ার মানে তোমার হচ্ছে টেনশনেরই দুই লেয়ার। ঠিক আছে? জিনিসটা কিন্তু বুঝো, আমি যা বলি একটু ভালো মতো বোঝার চেষ্টা করো। যেটা আমি বলতে যাচ্ছি যে আমার যেটা হচ্ছে যে আমি কিন্তু আমার রড বের করতে হবে। এখন কয়টা রড লাগবে আমি কিন্তু জানি না। এইটা নিউট্রাল এক্সিস, এর নিচে তোমার হচ্ছে কি সব যা রড দিব আমি সবই কিন্তু তোমার টেনশন জোনে। এখন সেটা তোমার এক লেয়ারে হতে পারে, আবার তোমার দুই লেয়ারেও হতে পারে। যদি আমার দেখা যায় যে তোমার যে এখানে তোমার স্টিলের এরিয়া অনেক বেশি লাগবে, তো দেখা গেল আমার 6টা হয়তো রড লাগছে। এখন 6টা রড তো আসলে পাশাপাশি বসানো যাচ্ছে না, কারণ আমার এখানে ডাইমেনশন ফিক্স করে দেওয়া 10 ইঞ্চি, তাই না? আমি যদি একদম ঘন ঘন করে পাশাপাশি করে বসাই, তাহলে কি হবে? তখন যখন আমি কাস্টিং করব, তখন তো যে কংক্রিটের যে এগ্রিগেট গুলা সেগুলো তো নিচে পাস হবে না, তখন তো তোমার কভার ডিসটেন্সটা মেইনটেইন করা যাচ্ছে না, তাই না? তো আমি যদি ওভাবে একদম ধরো এভাবে বললাম যে রডগুলো একদম পাশাপাশি বসালাম, তাহলে তো তোমার এখান থেকে সিমেন্টও পাস করবে না, এখান থেকে এগ্রিগেটও পাস করবে না, তাহলে তো তোমার এই যে কভার ডিসটেন্স যেটা, এটা তো আসলে বানানোই যাবে না। তো এই জন্য যেটা হচ্ছে, তখন দেখা যায় যে রড বেশি হয়ে গেলে আমার এক লেয়ারে না দিয়ে দুই লেয়ারে রড দিতে হয়। ঠিক আছে? তো এটা কিন্তু টেনশনারি রড। তো এক লেয়ারে দিলে যেটা হচ্ছে, আমরা এই কভার ডিসটেন্স ধরে নেই 2 ইঞ্চি অথবা 2.5 ইঞ্চি, যেটা তোমাদের ইচ্ছা ধরবা। আর যখন আমরা দুই লেয়ারের দেই, তখন হচ্ছে ধরা হয় এটা কভার ডিসটেন্স হচ্ছে তোমার 4 ইঞ্চি, এটা ফিক্সড। ঠিক আছে? এটা কোনো মান নাই। তো এটা তোমার হচ্ছে যখন ডবল রিইনফোর্সমেন্ট বিম করাবো, তখন দেখবা যে এরকম টাইপের অনেক সময় যে ডবল রিইনফোর্সমেন্ট বিম মানে কি, যেখানে তোমার হচ্ছে গিয়ে অনেক বেশি লোড আসতেছে এবং সেই লোডের করেসপন্ডিং যে তোমার কম্প্রেশনটাও ইনাফ না, আবার স্টিলটাও ইনাফ না, তখন দেখা যায় তোমার দুই লেয়ারের রড দিতে হচ্ছে এবং আমার কম্প্রেশনের রড দিতে হচ্ছে। তো তখন মানে ডবল রিইনফোর্সমেন্ট বিম যখন করাবো, তখন এই জিনিসটা ধরো এই যে দুই লেয়ারের রড, কম্প্রেশন জোনের রড, তখন জিনিসটা আরো এক্সপ্লেইন করবো এবং তখন জিনিসটা একটু ভালো মতো ক্লিয়ার হবে। ঠিক আছে? আপাতত মনে রাখো যে এক লেয়ারে হলে কভার হচ্ছে 2 অথবা 2.5, দুই লেয়ারে যদি দাও, কেউ যদি মনে করো এখানে দুই লেয়ারে দিবা, তাহলে তোমার হচ্ছে ধরে নিবা এই জায়গায় 4 ইঞ্চি। ঠিক আছে?
আপাতত ধরা দরকার নাই, যেভাবে সেভাবে করো, এক লেয়ারে ধরো, এক লেয়ারে ধরার পরে কি আসবে এখানে তোমার ধরবা আইদার 2 অথবা 2.5। ওকে, বুঝা গেল সবার? জি স্যার। আচ্ছা, তো যেটা হচ্ছে তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের মোমেন্টটা হচ্ছে বড় আসছে, মানে আমরা নিতে পারবে, মোমেন্ট রেজিস্ট করতে পারবে, তার মানে তো তোমার হচ্ছে সিঙ্গেল রেইনফোর্সমেন্ট বিম। ঠিক আছে, ভালো কথা। তাহলে আমাদের চেক ডান হয়ে গেল, আমরা বুঝতে পারলাম সিঙ্গেল রেইনফোর্সমেন্ট বিম হবে। এখন আমরা আসি তোমার চেকের পালা। চেক না, আমরা সরি, এখন আসবো আমরা মেইনলি এএস বেক করবো। আমরা মেইনলি যে এই যে আমাদের যেটা বলা হয়েছিল স্টিলের এরিয়া বেক করতে হবে, সেটা আমরা এখন বেক করবো। তো আমরা বেক করবো যেটা, যে আমাদের যেটা হচ্ছে আমাদের যে ফর্মুলা এএস এর জন্য যে ফর্মুলাটা ছিল, যে এখান এইটাই মেইনলি ফর্মুলাটা, যে তোমার যেটা হচ্ছে যে আমি যদি এখানে একটু লিখি তাহলে আর একটু ক্লিয়ার হবে, যে আমাদের এম ইউ যদি বলতে চাই তাহলে কি ছিল, যে ফাই এস এফ ওয়াই ডি মাইনাস এ বাই 2, তাই না? তো আমি ধরো এই যে এম মোমেন্ট যেটা, সেই মানটা কিন্তু জানি, সেটা আমার কোশ্চেনে দেওয়া ছিল যে 1300। তারপর ধরো ধরো ফ্যাক্টর অফ সেফটি আমরা জানি, এফ ওয়াই আমরা জানি, এফ ওয়াইটা আমরা জানি, ডি আমরা জানি। এখানে আমরা জানি না কোনটা কোনটা, আমরা কিন্তু এস জানি না, আমরা কিন্তু এ জানি না। তো একটা ইকুয়েশন থেকে দুইটা আননোন, তাই না? তো একটা ইকুয়েশন থেকে শুধুমাত্র একটা আননোন সলভ করা যায়, কখন কিন্তু দুইটা আননোন সলভ করা যায় না। আমার যদি দুইটা আননোন সলভ করতে হয় তাহলে আমাদের দুইটা ইকুয়েশন লাগবে, তাই না? তো আমাদের কাছে তো দুইটা ইকুয়েশন নাই, আমাদের কাছে একটা ইকুয়েশন। তো আমাদেরকে কি করতে হবে, আমাদের এই যে এ যেটা, এটা আমাকে অ্যাজিউম করতে হবে। এটা আমি কি করব, এটা আমি ট্রায়াল দিব। আমি তো এর মানটা ধরো এখনো জানি না কত হতে হবে, আমি তো জাস্ট আগে যে বের করছিলাম সেটা তোমার ছিল চেকের জন্য, কিন্তু আমার অ্যাকচুয়ালি মানটা কত হবে সেটা কিন্তু আমি বলতে পারতেছি না। সো যেটা করতে হবে, আমাকে এ ট্রায়াল দিয়ে বের করতে হবে এবং সেটা করেসপন্ডিং আমার এই এস এর মানটা পেয়ে যাবো। তাহলে তোমার এস কি হবে, এস তোমার হবে জাস্ট এটাকে বাম পাশে নিব, সব ডান পাশে নিয়ে যাবো। তোমার কি হবে, যে এম ইউ বাই ফাই এফ ওয়াই ডি মাইনাস এ বাই 2, এটা তোমার হচ্ছে গিয়ে এই যে এস এর ফর্মুলা। জাস্ট কিছুই না, এই কোশ্চেন থেকে কিন্তু আমি জাস্ট এস থেকে বাম পাশে নিয়ে গেলাম আর সব কিছু ডান পাশে নিয়ে গেলাম, তাহলে তোমার এরকম টাইপের ফর্মুলা আসবে, যে এম ইউ বাই ফাই এফ ওয়াই ডি মাইনাস এ বাই 2। ঠিক আছে, তো আমরা এখন এই ফর্মুলাটা এখন ইউজ করবো আমরা। তো যেটা হচ্ছে আমরা তাহলে দেখি, আমরা ওই আবারও চলে যাই লেকচার নোটে। তাহলে দেখো সেটা ইউজ করা হয়েছে, যে আমি কি করব বিমের জন্য, যেহেতু আমি আগেই বললাম যে আমাকে এর মানটা আমি জানি না, এর মানটা ট্রায়াল দিতে হবে। তো মনে রাখবা বিমের জন্য যারা ম্যানুয়ালি করবা, ঠিক আছে, এই কাজটা কিন্তু ক্যালকুলেটরে করা আছে, সেটা আমি একটু পরে আসতেছি। যারা ম্যানুয়ালি করবা তাদের জন্য বলতেছি, যে এ তোমার হচ্ছে কি যখন বিমের জন্য ট্রায়াল দিবা, অলওয়েজ কি করতে হবে, 4 ইঞ্চিতে শুরু করতে হবে। ঠিক আছে, অলওয়েজ। স্ল্যাবের জন্য 1 ইঞ্চি দিয়ে শুরু করতে হয়, কিন্তু বিমের জন্য অলওয়েজ এটা হচ্ছে 4 ইঞ্চি। তাহলে কি করলাম, আমরা ধরে নিলাম যে এস ইজ ইকুয়াল টু এ, ধরে নিলাম 4 ইঞ্চি। তাহলে এস তোমার হচ্ছে কি ওই যে এম ইউ, যে মানটা আমার কোশ্চেনে দেওয়া আছে, ডিভাইড বাই ফাই এফ ওয়াই ডি মাইনাস এ বাই 2। তো এই যে এ ধরলাম 4 ইঞ্চি, সেখান থেকে আমি কি করলাম, এখানে 4 বসালাম। বসে কি হলো, একটা এস এর মান আসছে, যে আমার এস ইজ ইকুয়াল টু 1.55 ইঞ্চি স্কয়ার। এখন কথা হচ্ছে কি, আমি তো ধরো একটা এ মান ট্রায়াল দিছিলাম, ট্রায়াল দিতে মানটা আসতো, কিন্তু অ্যাকচুয়ালি এ কি আসলে 4 ইঞ্চি হবে নাকি 4 ইঞ্চি হবে না, সেটা আমি কেন বুঝবো? সেটা যেটা হচ্ছে যে এরও কিন্তু একটা ইকুয়েশন ছিল, যে এস এফ ওয়াই ডিভাইড বাই 0.85 এফ সি প্রাইম ইনটু বি। তো এখন আমার যেই এস টা বের হয়ে গেছে ট্রায়াল দেওয়ার পরে, সেই এস টা আমি কি করবো, আবার এখানে বসাবো, বসায় দেখবো যে অ্যাকচুয়ালি এর মানটা কত হওয়া উচিত ছিল। তো কি করলাম, এই এস এর মানটা কি করলাম, আমি এখানে বসালাম, এই যে 1.55 এর ইকুয়েশনের মধ্যে, যে এস এফ ওয়াই 0.85 এফ সি প্রাইম ইনটু বি বসানোর পর দেখলাম যে আমার অ্যাকচুয়ালি এ কত হওয়া দরকার ছিল, 2.44। তো আমি তো ধরে নিয়েছিলাম 4 ইঞ্চি, তার মানে আমার ফার্স্ট ট্রায়ালে জিনিসটা মিলে নাই, সেকেন্ড ট্রায়াল দিতে হবে। এবং সেকেন্ড ট্রায়াল দিলে কি করতে হবে, সেকেন্ড ট্রায়ালে আমি কি করব, এই যে এ ছিল যেটা আমরা আগে 4 ইঞ্চি ধরে নিয়েছিলাম, সেই জায়গায় আমরা এখন কি করব, আমরা সেই জায়গায় 2.44 বসাবো, সবকিছু সেম থাকবে, জাস্ট এর জায়গায় আমি কি করলাম 2.44 বসালাম, তার মানে সেকেন্ড ট্রায়াল। ঠিক আছে, সেকেন্ড ট্রায়ালে আমরা কি করলাম 2.44 বসাবো, বসা দেখবো এস কত আসে। তো সেকেন্ড ট্রায়াল দিলাম, সেকেন্ড ট্রায়াল দিয়ে কি আসলো, আমার আসলো 1.49। ঠিক আছে, এরপরে থার্ড ট্রায়াল দেওয়া দরকার ছিল, থার্ড ট্রায়াল এখানে দেখায় নাই, থার্ড ট্রায়াল কিন্তু মাস্ট দিতেই হবে। আবারও সেম জিনিস, থার্ড ট্রায়াল কিভাবে করবে সেটা বলে দিচ্ছি, যে এখানেও সেম জিনিস করতে হবে, যে আবারও তোমাকে এ বের করতে হবে। কি করতে হবে তখন জাস্ট এই যে এই এস এর মানটা বসাতে হবে, এখানে যেমন 1.55 ছিল, এখানে একটা এস টা, তখন থার্ড ট্রায়ালে কি করবা, এই এস এর মানটা বসাবা 1.49, বসানোর পর কি আসবে, আবারও একটা এ এর মান আসবে, এবং সেই এর মানটা কি করতে হবে, সেই এর মানটা আবারও এখানে বসা দেখতে হবে যে আমার এস এর মান কত আসে। এখন কোশ্চেন হচ্ছে গিয়ে, যে আমরা আসলে কখন বুঝবো যে আমাদের ট্রায়াল শেষ করতে হবে, যখন দেখবা যে এই যে তোমার এস এর মান আসছে, এখানেও একটা আসছে, এখানেও একটা আসছে, আবার থার্ড ট্রায়ালে আরেকটা মান আসবে, যখন এই এস গুলোর মধ্যে ডিফারেন্স তোমার হবে যে 0.01। ঠিক আছে, আবারও বলি,
এই ট্রায়াল দেওয়ার সময় যে এএসএ ভ্যালুগুলো বের হবে সেই এএসএ ভ্যালুর ডিফারেন্স, ঠিক আছে, যদি আমার 0.01 হয় বা তার ছোট হয়, তখনই আমার কি করতে হবে, তখন আমার ট্রায়াল শেষ করতে হবে, ঠিক আছে, তখনই আমার ট্রায়াল বোঝা যাবে যে আর লাগবে না। যদি আমার 0.01 বেশি হয় সেক্ষেত্রে আবারও ট্রায়াল কন্টিনিউ করতে হবে। তো নর্মালি থার্ড ট্রায়াল পর্যন্তই মিলে যায়, যারা ম্যানুয়ালি করবে তাদের দেখবা যে থার্ড ট্রায়ালেই জিনিসটা মিলে যাবে। তোমরা যখন করবা তখন দেখবা যে এটা 1.49 আসছে, এরপরে করার পর হয়তো দেখবা যে 1.48 বা 1.47 এরকম টাইপের একটা মান আসবে, তখনই বুঝবা যে আর ফার্দার ট্রায়াল লাগবে না। তো ম্যানুয়ালি করলে তোমার দেখবা যে 3টা ট্রায়াল লাগবে ম্যানুয়ালি করলে। এখন যেটা হচ্ছে যে এই ট্রায়ালটাই আমরা চাইলে সরাসরি ক্যালকুলেটরে করতে পারি, ঠিক আছে, সরাসরি কিন্তু ক্যালকুলেটরের মধ্যে এই ট্রায়ালটা করা যায়। তো সেটা আমি বলতেছি কিভাবে করা যায়। সবাই ক্যালকুলেটর হাতে নাও। তো দেখো যাদের ক্যালকুলেটর তোমার হচ্ছে গিয়ে FX991ES, দ্যাট মিনস সিলভার কালারের যে ক্যালকুলেটর, সেটার করেসপন্ডিং আমি এক্সপ্লেইন করতেছি, ঠিক আছে। যাদের ওই যে 991MS তাদের ক্ষেত্রে করা যাবে, কিন্তু তাদের ক্ষেত্রে ব্র্যাকেট ইউজ করতে হবে, ঠিক আছে। মানে 991ES যেটা সিলভার কালারের, এখানে একটা প্লাস পয়েন্ট হচ্ছে গিয়ে এখানে তোমার হচ্ছে একটা অপশন দেখবা যে এরকম টাইপের একটা অপশন আছে, যে যেটার মধ্যে তোমার ডিভাইড অপশন, মানে তোমার হচ্ছে ক্যালকুলেটর স্ক্রিনের মধ্যে ডিভাইড করা যায়, ডিভাইডের মধ্যে লেখা যায়। তো এটা একটা প্লাস পয়েন্ট, ঠিক আছে, এই ক্যালকুলেটর সিলভার কালারের যে ক্যালকুলেটরটা যেটা বললাম যে 991ES, আমি এটার করেসপন্ডিং কিন্তু এক্সপ্লেইন করতেছি, ঠিক আছে। আর যাদের তোমার হচ্ছে কি অপশনটা নাই, ওই যে তোমার MS ক্যালকুলেটর, তারা কি করবে, তারা ব্র্যাকেট ইউজ করবে, ব্র্যাকেটের মাধ্যমে কাজটা করতে হবে। তো ভালো মতো বুঝো কি বলতে যাচ্ছি, যে আমরা কি করব, আমরা এই ইকুয়েশনটা লিখবো, ঠিক আছে, এই ইকুয়েশন লিখবো, তারপর হচ্ছে আমরা আরেকটা কাজ করব। তো ফার্স্ট আমরা যেটা করবো, ক্যালকুলেটরের মধ্যে সবাই লেখো, মানে এভাবে প্রেস করে লেখো যারা এই 991ES, যে উপরে লিখবা 1300, তারপর নিচে লিখবা তোমার হচ্ছে গিয়ে 0.9 ইন্টু FY মান তোমার হচ্ছে 60, তারপর হচ্ছে ইন্টু তোমার হচ্ছে গিয়ে 17.D মাইনাস A/2, তাই না। তো A মান তো আমরা জানি না, তো কি করতে হবে, এই জায়গার মধ্যে আমরা ক্যালকুলেটরের মধ্যে দেখো একদম নিচে একটা অপশন আছে, যে একটা বাটন আছে ANS, একটা বাটন আছে, তাই না। এই বাটনটা প্রেস করবে এই জায়গাটায়, যে ANS/2। এখানে কিন্তু এর মানটা আননোন, এই জন্য আমি কি করলাম, আমি এখানে ANS/2 লিখলাম, ঠিক আছে। এখানে কিন্তু কেউ কোনো ভ্যালু লিখবে না, এখানে লিখবে ANS/2 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিবা। আচ্ছা, এখন যেটা হচ্ছে, এটা কিন্তু আমি ফার্স্টে AS ইকুয়েশন লিখলাম। এখন হচ্ছে আমি কি করব, দেখবা ক্যালকুলেটরের মধ্যে একটা বাটন আছে উপরের দিকে, যে আলফা ঠিক নিচে এরকম টাইপের, এরকম একটা বাটন আছে, ঠিক আছে, এরকম টাইপের একটা বাটন আছে। তো এই বাটনটা আমাকে ইউজ করতে হবে। এটা তোমার হচ্ছে কি আলফা, উপরে দেখবা আলফা আছে, আলফা দিয়ে তুমি যদি এই বাটনটা প্রেস করো, তখন দেখবা যে এরকম টাইপের বিসর্গ টাইপের একটা মানে এটা তোমার আসবে, তোমার সিম্বল আসবে, ঠিক আছে। তো এটাই আমাকে ইউজ করতে হবে মেইনলি। তো যেটা আছে সেটাই বলি। তাহলে আমরা যেটা করব, যে আমরা আলফা দিয়ে ওই বাটনটা প্রেস করব, এরপরে তাহলে কি আসবে, এখানে তোমার ওই জিনিসটা আসবে, যে এরকম বিসর্গ টাইপের সিম্বলটা আসবে। দিয়ে এখন আমরা কি করব, আমরা এখন এর ইকুয়েশন লিখবো, এই যে এই ইকুয়েশনটা লিখবো। তো এই ইকুয়েশনটা কি ছিল, যে ফার্স্টে আমার ছিল কি, এটা ছিল AS, তাই না, AS ইনটু FY 0.85 FC5 ইনটু B। তো AS এর মানটা তো আমরা জানি না, তাই না। তো কি লিখবো, এই জায়গায় আমরা ওই যে ANS লিখবো, ক্যালকুলেটরের বটমে যেটা ছিল ANS, এখানে লিখবো ANS ইনটু তোমার হচ্ছে FY ভ্যালু 60, তোমার তারপর হচ্ছে যা যা ছিল সেটা লিখে দেই, 0.85 ইনটু তোমার হচ্ছে 4.5 ইনটু তোমার হচ্ছে 10। এইভাবে জাস্ট লিখে দিব। তার মানে যে জায়গায় A ছিল সে জায়গায় ANS লিখবো, যে জায়গায় আমার ছিল AS সে জায়গায় আমরা ANS লিখবো। তো সবাইকে লিখতে পারছো জিনিসটা ক্যালকুলেটরের মধ্যে? জি স্যার। আচ্ছা, সবাই করতে পারছো তো নাকি? না স্যার, করো করো, যেভাবে লিখছি আমি যা স্ক্রিনের মধ্যে ওই মাঝখানেরটা কিভাবে দিব? বললামই তো, যে তোমার ক্যালকুলেটরের মধ্যে দেখবা উপরে অপশন আছে না, আলফা, আলফা এরকম একটা অপশন আছে, আলফার ইন্টিগ্রেশন যে ইয়াটা আছে হ্যাঁ হ্যাঁ আলফা। আর তোমার হচ্ছে নিচে একটা, এই আলফা ঠিক নিচে একটা বাটন আছে এরকম টাইপের, যে এই যে এরকম টাইপের একটা বাটন আছে, এটা বাটনটার নাম আমি জানি না, এটা কি বাটন, এটা ইন্টিগ্রেশনের মেইনলি বাটন। তো আলফা দিয়ে এটা প্রেস করো, দেখবা এরকম টাইপের সিম্বল আসবে, ঠিক আছে। দেখো এই বাটনের ঠিক উপরে লেখা আছে। তো এই কোশ্চেনটা লেখার পরে এবার মনের ইচ্ছা মতো ইকুয়াল দাও, যত মন চাই ইকুয়াল দাও, যে ইকুয়াল আছে যেটা মনের ইচ্ছা মতো ইকুয়াল দাও, কয়েকবার ইকুয়াল দাও, দেখবা ভ্যালু আসতেছে। দিতে দিতে একসময় দেখবা যে এইরকম ভ্যালু ফিক্সড হয়ে যাবে, মানে আর তোমার ভ্যালুগুলো চেঞ্জ হবে না, ঠিক আছে। মনের ইচ্ছা মতো যত মন চায় 10-15 বার ইকুয়াল দাও, ইকুয়াল দিতে থাকো, দেখবা যে একটা ভ্যালু ফিক্সড হয়ে যাবে এবং ভ্যালুগুলো কিন্তু এরকমই আসবে। তো সবাই চেক করে দেখো তোমাদের ভ্যালু এরকমই আসছে কিনা। জি স্যার, আসছে। সবাই, একজন বললে হবে না, সবাইকে বলতে হবে। স্যার 1.52 আর 2.38 এরকম আসতেছে। আবার ইকুয়াল দাও, ইকুয়াল দাও, আর ইকুয়াল দাও, মানে যত মন চায় ইকুয়াল দিতে থাকো। স্যার 1.47 আর 2.31 এটাই আসবে। হ্যাঁ, আমি অলরেডি আমি করে রাখছি আগে থেকে, তোমাদের বোঝানোর জন্য আগে থেকে করে রাখছি। ইকুয়াল মানে ক্যালকুলেটরে ইকুয়াল দেওয়া মানে তোমার হচ্ছে তুমি একবার ট্রায়াল দিচ্ছ,
তুমি আবার ইকুয়াল দিবা, তার মানে তুমি আরেকবার ট্রায়াল দিচ্ছ। তো ক্যালকুলেটর তো আসলে যত ইচ্ছা ট্রায়াল দিতেই পারো, তাই না? তুমি জাস্ট ইকুয়াল প্রেস করবা, তোমার তো ম্যানুয়ালি করতে হচ্ছে না। তো এটা তোমার হচ্ছে কি ক্যালকুলেটরের মধ্যে আমরা ট্রায়াল দিচ্ছি। ওকে, তো একটা তোমার যেটা ওয়ে শিখালাম যে আমরা ম্যানুয়ালি করতে পারি, আর আরেকটা ওয়ে তোমাদের আজকে ফার্স্ট দেখালাম। যদি কেউ আগে থেকে জেনে থাকো তাহলে ভালো, আর না জেনে থাকে আজকে জেনে রাখলা যে কিভাবে আসলে ক্যালকুলেটরের মধ্যে ট্রায়াল দিতে হয়। ঠিক আছে, এইভাবে কিন্তু অ্যানসিস করে ক্যালকুলেটরের মধ্যে ট্রায়াল দেওয়া যায়। তো তোমাদের ইচ্ছা, তোমরা চাইলে ক্যালকুলেটরের মধ্যে ট্রায়াল দিতে পারো, তোমরা চাইলে কিন্তু এইভাবেও ম্যানুয়ালি করেও ট্রায়াল দিতে পারো। ঠিক আছে, একই রেজাল্টই আসবে। তো যাই হোক, যেটা হচ্ছে যে এখানে যদি তোমার ক্যালকুলেটর ট্রায়াল দাও তাহলে কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে যে বাই ইউজিং ক্যালকুলেটর উই গট এস ইজ ইকুয়াল টু এত, এ ইজ ইকুয়াল টু এত। এখন কথা হচ্ছে গিয়ে তোমার তো ভ্যালু আসছে দুইটা, তুমি কেমনে বুঝবা যে কোনটা কার ভ্যালু? বলো তো একজন, বলতে পারবা? আমার কথাই শোনা যাচ্ছে? স্যার না স্যার বলতে পারবো না। দেখো, তোমরা যখন ইকুয়াল দিচ্ছ দেখবা যে ইকুয়াল দেওয়ার সময় কিন্তু স্ক্রিনের মধ্যে ইকুয়েশন দেখাবে, তাই না? তোমাদের ক্যালকুলেটর স্ক্রিনের মধ্যে কিন্তু ইকুয়েশন দেখাবে, তখন তুমি ইকুয়েশনটা দেখে বুঝবা যে এটা আসলে কার ইকুয়েশন। যদি দেখো বড় ইকুয়েশন, তার মানে বুঝবা যে তোমার হচ্ছে এটা মেইনলি এস ইকুয়েশন, আর যদি দেখো তোমার ছোট ইকুয়েশন, তার মানে বুঝবো তোমার এটা এর ইকুয়েশন। বুঝতে পারলাম? জি স্যার। জাস্ট ইকুয়েশনটা দেখবা। আরো সিম্পল করে দেই, আরো তোমাদের ধরো সিম্পল যদি করে দেই, ছোট ভ্যালুটা হবে এস এর ভ্যালু, বড় ভ্যালুটা তোমার হবে এর ভ্যালু, যদি আরো সিম্পল ভাবে বুঝতে চাও আর কি, যদি মানে ইকুয়েশন দেখে না বুঝো আর কি। তো যাই হোক, আমরা যেটা হচ্ছে আমরা ম্যানুয়ালি করতে পারি, ক্যালকুলেটরে করতে পারি, সোজা কথা যেভাবে হোক না কেন আমরা করবো, করার পরে আমরা কি করব, আমরা এই এস এর ভ্যালু বের করবো এবং আমরা এ এর ভ্যালু বের করবো। তো অবশ্যই মনে রাখবা ম্যানুয়ালি করলে তো এভাবে লিখবে, এভাবে করে আসবা, এবং ম্যানুয়ালি করে তোমাকে 3 বার ট্রায়াল করতে হবে মাস্ট, 4 বার ট্রায়াল দেওয়ার কোনো প্রয়োজন নাই, 3 ট্রায়ালে যেটা আসবে সেটা ইউজ করবা। আর ক্যালকুলেটর করলে অবশ্যই উল্লেখ করে লিখে দিবা যে বাই ইউজিং ক্যালকুলেটর। ঠিক আছে, বাই ইউজিং ক্যালকুলেটর তোমরা লিখবা যে এস ইজ ইকুয়াল টু এত ইঞ্চি স্কয়ার এবং এ ইজ ইকুয়াল টু এত ইঞ্চি, মানে এত ইঞ্চি করে উল্লেখ করবা। ঠিক আছে, অবশ্যই মানে সিম্বল লিখবা, ভ্যালু লিখবা এবং ইউনিট দিবা, এবং বাই ইউজিং ক্যালকুলেটর এটা কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে, নাহলে এই ভ্যালুটা কোথা থেকে আসলো, তুমি কি কপি করে লিখলা নাকি আন্দাজে লিখলা সেটা আমি বুঝবো না। এই জন্য কিন্তু অবশ্যই লিখে দিবা যে বাই ইউজিং ক্যালকুলেটর উই গট এ ইজ ইকুয়াল টু 1.47 ইঞ্চি স্কয়ার এন্ড এ ইজ ইকুয়াল টু 2.31 ইঞ্চি। ওকে, তো যাই হোক, আমার তাহলে এএস চলে আসলো, আমার যেটা কোশ্চেনে চাওয়া হচ্ছিল সেই এএস চলে আসলো। এখন যেটা হচ্ছে আমাকে চেক করতে হবে, মানে আমাকে তো এই এএস তো আসলে আমার দরকার, রিকোয়ার্ড, আমাকে তো প্রোভাইড করতে হবে। আমার যে রড, আমার তো রডের চার্ট আছে, তাই না? আমরা যদি অ্যাপেন্ডিক্স এতে যাই, আমরা যে টেবিলে যে লাস্টের দিকে যেটা আছে অ্যাপেন্ডিক্স এতে, উপরেই ছিল মেবি, হয়ে গেল উপরে, এখানে তোমার এই যে অ্যাপেন্ডিক্স এ তে তোমার পেজ নাম্বার হচ্ছে পিডিএফ পেজ নাম্বার 768 নেলসনের বইতে 14 এডিশন। তো এখানে দেখো যে আমার বার তোমার 3 থেকে 11 পর্যন্ত অ্যাভেলেবেল, এবং সেটা করেসপন্ডিং কিন্তু আমার কি আছে, বিভিন্ন এরিয়া আছে, তাই না? আমি যেই বার ইউজ করি না কেন সেটা করেসপন্ডিং কিন্তু এরিয়া দেওয়া আছে। তো এখন আমার কি করতে হবে, আমাকে এই এরিয়ার করেসপন্ডিং আমাকে রড প্রোভাইড করতে হবে। তো অ্যাকর্ডিং টু বিএনবিসি মানে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড যেটা বলছে যে আমার যেই এসটা বের হবে 1.47 কিন্তু আমাদের বের হয়েছে, তাই না? ক্যালকুলেটর থেকে ইউজ করে যেটা তোমরা আসছে আর কি। তো 1.47 কিন্তু আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার। তো এখন যেটা হচ্ছে যে এর 30% বেশি রড আমাকে প্রোভাইড করতে বলা হচ্ছে অ্যাকর্ডিং টু বিএনবিসি। তো আসলে ওরকম পার্সেন্টেজ করে আসলে রড বের করা ওভাবে মানে দরকার নাই। তোমার যেটা হচ্ছে যে এর থেকে জাস্ট একটু বড় দিলেই হবে। যেটা আমার আসছে 1.47, তার থেকে আমি এমন ভাবে রড চুজ করবো টেবিল থেকে যেন তোমার কি হয়, ইউজ করার পরে যেন এর থেকে একটু বেশি রড আসে। ঠিক আছে, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের কিন্তু ডাইমেনশন হচ্ছে কি 10/20, তাই না? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস যে আমাদের এই যে উইথ, যেটা আমাদের উইথ কিন্তু মাত্র 10 ইঞ্চি, আমাদের উইথ কিন্তু কত, মাত্র 10 ইঞ্চি এখানে, এবং সেই 10 ইঞ্চির মধ্যে আবার কি করতে হবে, আমাকে তো কভার দিতে হবে এখানে, এবং এখানে কভার দিতে হবে, তার মানে কিন্তু 10 ইঞ্চিও না, আরো কমে যাচ্ছে। তার মানে ধরো ধরো তোমার হচ্ছে গিয়ে 6 ইঞ্চি বা 5 ইঞ্চি এরকম থাকবে। তো এই জায়গার মধ্যে আমাকে কি করতে হবে, এই জায়গার মধ্যে আমাকে রড দিতে হবে। তো এখন তুমি চিন্তা করো এই জায়গায় কি তোমার কয়টা রড দেওয়া যাবে, 2টা বা সর্বোচ্চ হয়তো 3টা রড দেওয়া যাবে, কিন্তু কখনোই 4টা রড দেওয়া যাবে না, তাই না? তো তোমরা যেটা করবা, তোমরা এমন ভাবে রড চুজ করবা ওই টেবিল থেকে, এমন ভাবে রড চুজ করবা যেন তোমার নাম্বার অফ রড যেন তোমার 2 অথবা 3 হয়, 2 হলে বেস্ট হয়, 3 হলে ওকে, কিন্তু 4 যেন না হয়। ঠিক আছে, তো আমরা টেবিলে যাই, আমরা ট্রায়াল দিই, তাহলে দেখো যে আমরা কি করলাম। আমরা এখানে স্যার 4টা কেন দিতে পারবো না স্যার? জায়গা নাই, এই জন্য 4টা দিলে বেশি ঘন হয়ে যাচ্ছে, তখন জায়গা নাই, তখন তো আমি আমার তো জায়গাই নেই, আমি বসাবো কেমনে, তাই না? জি একটা স্যার। চেয়ারের মধ্যে তুমি একজন বসতে পারবে, একটা চেয়ারে কি দুজন বসতে পারবা, বা বসা যাবে, খুব বড় যে কষ্ট মষ্ট করে বসলা,
তিনজন তো বসতে পারবে না, তিনজন বসলে কি হবে, একজন একজন কোলে বসে পড়বে, ওরকম টাইপের আর কি। তো এখানে তোমার হচ্ছে কি 10 ইঞ্চি, যেহেতু আমার তো উইথ মাত্র 10 ইঞ্চি, তাই না? তো 10 ইঞ্চির মধ্যে আমার আবার কভার ডিসটেন্স দিব, দুই পাশ থেকে কভার দিতে হবে। তার মানে কি তোমার 10-এরও কম হয়ে গেল। তোমার ধরো সাপোজ 6 ইঞ্চি বা 5 ইঞ্চির মধ্যে আমার রড প্লেস করতে হবে, এবং সেগুলোর মধ্যে স্পেসিং মেইনটেইন করতে হবে যেন আমার ওই এগ্রিগেট যেন রডের মাঝখান দিয়ে পাস করে। আমার বুঝতেই পারছো যে তোমার জায়গা কিন্তু খুবই কম। তো এই জায়গার মধ্যে তোমার সর্বোচ্চ দুইটা রড, মানে দুইটা রড দেওয়াটা বেস্ট। মানে 10 ইঞ্চি বা 12 ইঞ্চি যদি বিম হয়, তোমার চেষ্টা করবা যে এমন রড চুজ করতে, তোমার কেননা রড কিন্তু তোমরা চুজ করবা, কারণ তোমাদের এখানে চার্ট দেওয়া আছে, কোন বা চুজ করবা তোমাদের ব্যাপার, তোমার ডিজাইনার, তোমরা চুজ করবা। তো এমন ভাবে চুজ করবা যেন তোমার রডের সংখ্যা যেন বেস্ট হয়, যদি তুমি দুটো দিতে পারো, ঠিক আছে? এবং কেউ যদি 3টাও দাও তাও ধরে নেবো ওকে, যে ঠিক আছে দিছে, সমস্যা না, নাম্বার দিয়ে যাবো, ফুল নাম্বার দিয়ে যাবো। কিন্তু যদি 4টা হয় তখন তো তোমাকে বুঝতে হবে যে না, এই চারটার আসলে 10 ইঞ্চি মাঝখানে ছোট জায়গার মধ্যে বসানো সম্ভব না, তাই না? জায়গা হবে না। তো তো তখন কিন্তু আসলে নাম্বার মানে ভুল হবে কনসেপ্টটা, এবং কিন্তু নাম্বার কাটা যাবে। তো চেষ্টা করবা যে যেই বার চুজ করো তুমি, নাম্বার 8, নাম্বার 6, নাম্বার 7, যেটা চুজ করো তোমার ব্যাপার, কোনো সমস্যা নেই, কিন্তু দেখবা যে আসলে কোনটা ইউজ করলে তোমার হচ্ছে বেস্ট হয়। তো এখানে যেমন কি করছে, ট্রায়াল হিসাবে তোমার 2টা 8 নম্বর বার ইউজ করছে। তো 8 নম্বর বারের তোমার এরিয়া ছিল কত? 8 নম্বর বারের তোমার এরিয়া ছিল তোমার 0.79। তো 2টা 8 নম্বর ইউজ করলে কত হয়? 2টা 8 নম্বর ইউজ করলে তোমার হয় 1.58। আমার ছিল 1.47, যেটা বলা হচ্ছিল যে 1.47 থেকে একটু বড় হতে হবে। তো সেই একটু বড় তোমার দেখা গেছে ট্রায়াল দিয়ে যে 2টা 8 নম্বর দিলে কিন্তু তোমার কি হয়, 1.58 হয়। তুমি দেখতে পারো, তুমি হয়তো 2টা 7 নম্বর দিলা, বা তুমি 3টা 6 নম্বর দিলা, দেখতে পারো তোমার ইচ্ছা, তুমি যেভাবে ইচ্ছা তুমি ট্রায়াল দাও। ট্রায়ালের সোজা কথা 1.47 থেকে একটু বড় হতে হবে, এবং রডের সংখ্যা যেন তোমার 3-এর বেশি না হয়, সেভাবে করে তুমি জাস্ট তোমার পছন্দ মতো এখানে রড প্লেস করবা, ঠিক আছে? তো এখানে তোমার দেখা গেছে বেস্ট অপশন হচ্ছে এটাই, যে 2টা 8 নম্বর দিলেই তোমার হচ্ছে মিলে যাচ্ছে যে এর থেকে ইমিডিয়েট বড় হচ্ছে, এবং আমার রড সংখ্যা 2টাই আছে, ঠিক আছে? তা আমি কি করলাম, আমি এখান থেকে রড পেয়ে গেলাম যে আমার রডের আসলো 1.58 ইঞ্চি স্কোয়ার। তো এরপর তোমার হচ্ছে 3টা চেক আছে এখানে, এই পর্যন্ত অঙ্ক কিন্তু শেষ না। আমার 3টা চেক আছে, একটা তোমার হচ্ছে এস মিনিমামের চেক, একটা তোমার হচ্ছে রো এর চেক, এবং একটা তোমার হচ্ছে কি যে ফাই এর চেক। তো তোমাদের যেহেতু টাইম শেষ হয়ে গেছে, তো আজকে আমি একটা দেখাচ্ছি না, তোমাদের হচ্ছে যেদিন এক্সট্রা ক্লাস হবে তখন হচ্ছে এই জিনিসটা আমি ডিটেইলস এক্সপ্লেইন করব, ঠিক আছে? তো আজকে ক্লাস এই পর্যন্তই, তোমরা তাহলে এখন লিভ করতে পারো।